না, এবার সেই শ্রীলঙ্কার মতো জাইঙ্গা খুলে নিব, হাসিনার মতো পালাবার টাইম দেব না। লড়াই পর্যন্ত আমাদের চলবে, আমরা থামবো না ভাই। জীবন তো অনেক গিয়েছে, যাক, জাতির জন্য আরো 2-4টা জীবন যাবে, আমারটা গেলেও আমি প্রস্তুত, কিন্তু মাঝখানে কোনো কম্প্রোমাইজ নাই। এক চুলও জনগণের অধিকার কেউ নিয়ে টান দিবে, সে যেই হোক, আমরা এক চুল পরিমাণ ইনশাল্লাহ ছাড় দেবো না। এত মানুষ মারা লাইছে, এত হাফেজ মারছে, মানুষ সমানে মারছে, আবার উইয়া দেশ চালাইবো। কেমনে কও উইয়ালে ভালো হইব? পয়সার আর কেউ নাই পৃথিবীতে, তারেক রহমান ভালো না, আর কেউ নাই পৃথিবীতে। ওরাই তো কই তো মানুষ মাইরা মানুষের উপরে ভোল্টেজে চালায় পুরো শেষ করেছে দেশ, আবার উইয়ালে দেশ ভালো চলবো। প্রধানমন্ত্রী আসলে সালাউদ্দিন সাহেবেরই হওয়া উচিত ছিল। অবাক করা বিষয়, গতকালকে সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে ছড়িয়ে পড়লো যে গুগলে সার্চ দিলে উইকিপিডিয়াতে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নয়, সালাউদ্দিন আহমেদ সাহেব। সোশ্যাল মিডিয়াতে দেখেছেন না? অবশ্য পরে ওনারা বলেছেন এটা ভুল তথ্য। তথ্য ভুল হলেও বাস্তবতার সাথে মিল করে দেখেন, শতভাগ মিল আছে। আমরা সংসদ ভবনে দেখি মাননীয় প্রধানমন্ত্রী পুতুলের মতো উনি বসে থাকেন, উনি ডানে বামে তাকান না, উনি কোনো কথা বলেন না, বিরোধী দলের এমপিরা প্রশ্ন করলে উনি জবাব দেন না। 90টা বিল পাস হলে ওনার কোনো বক্তব্য নেই, উনি মাঝে মধ্যে ডানে বামে তাকায় হালকা করে টেবিলে থাপড়া দিয়ে মুচকি হাসি দেয়, আর বাইরে কোনো কাজ নাই। তাই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব শিলং সালাউদ্দিনকে পদত্যাগ করতে হবে, এটা মেনে নেওয়া যায় না। ডক্টর ইউনূসের আমলে এমন ঘটনা ঘটলে বিএনপির লোকজনেই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাই, এখন আমরা স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ চাই। চাঁদাবাজির ঘটনা, এখানে তো হুমকি, জীবন হুমকির মুখে, তো চাঁদা না দিলে মাইরা ফেলতে পারে, তো এরকম ঘটনা তো ঘটতেছে। তারপরও কেন এখানে দলের নেতা যায় মীমাংসা করতে হবে? পুলিশ প্রশাসন কোথায়? ওইখানে কিন্তু কামরুল স্যার নিজে বলছে, সবাই কাছে আমি গেছি, পুলিশ যেন কেমন কেমন করে, অর্থাৎ পুলিশ ধরতে ভয় পায়। পুলিশকে ফোন দেওয়া, একে ফোন দেওয়া, আমার বন্ধু ব্রিগেডিয়ারকে ফোন দিলাম, আমি এলাকার শেরেবাংলানগর যে আর্মির যে ক্যাম্প ছিল সেখানে জানাইছি, পুলিশে জিডি করছে, আগেই জিডি করা আছে ওর নামে। তারপরে ওই পুলিশই একমাত্র আসছে আমাদের কাছে, কিন্তু ওকে ভয় পায় নাকি ওর সঙ্গে যে ধরা কিংবা ওকে যে নিয়ে যাওয়া, এগুলো কিছুই করে না। একটা কথাই আছে ভাই, যে যা রটে তা ঘটে। হ্যাঁ, জনগণের মুখ তো ভাই বন্ধ করে রাখা যায় না, জনগণের মুখ বন্ধ করে রাখা যায় না ভাই। যা ঘটবে, যা রটবে তা ঘটবে, আর যা ঘটবে তা তো জনগণ বলবেই। দর্শক, আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নাকি সালাউদ্দিন, এই নিয়ে এখন চলছে তর্ক বিতর্ক। হ্যাঁ, এই নিয়েই তর্ক বিতর্ক চলছে। যদি আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হয়ে থাকে, তাহলে কেন তিনি পুতুলের মতো চুপ থাকে? কেন তিনি শুধু মুচকি হাসি আর তালি পারে, আর বাদ বাকি কাজ কেন সালাউদ্দিন অর্থাৎ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী করে? এমন প্রশ্নই এখন সাধারণ জনগণের মুখে মুখে, এবং কি বিশ্লেষকরা এ বিষয় নিয়ে নানান ধরনের বিশ্লেষণ করেই যাচ্ছে। আর এই বিশ্লেষণ করার পিছনে কারণ হলো, এমনি তো আর কেউ কিছু করেন, আমি প্রথমেই বলেছি, যা রটে তা ঘটে, আর যা ঘটে তা নিয়ে মানুষ আলোচনা সমালোচনা করবে, এটা বন্ধ করা যাবে না। দর্শক, ইতিমধ্যেই কিন্তু সেটাই হচ্ছে। যতগুলো জায়গায় আছে সব জায়গায় যেন আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে দেখা যাচ্ছে। তাহলে কি শুধু প্রধানমন্ত্রী হয়ে শুধু চেয়ারেই বসে আছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর যাবতীয় কাজ করছে এই স্বরাষ্ট্রমন্ত্রী? এমনটাই কিন্তু প্রশ্ন উঠেছে। যাই হোক, তাছাড়াও এই যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তালবাহানা, এ নিয়ে যখন অনেকগুলো বিল পাস হলো, মানে বাতিল করে দেওয়া হলো, আর এই বিষয়টি নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল আকারে ছড়িয়ে পড়েছে এবং রাজপথে আবারও নেমে এসেছে। বিরোধী দলের নেতাকর্মীরা কঠোর হুঁশিয়ারি দিয়েছে। ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন একজন শিক্ষার্থী হুঁশিয়ারি দিয়েছে যে এবার আমরা রক্ত দেব না, এবার তাদের জাইঙ্গা খুলে নেব। অর্থাৎ শ্রীলঙ্কায় যে ঘটনাটি ঘটেছিল, এমপি মন্ত্রীদের জাইঙ্গা পর্যন্ত খুলে নিয়েছিল, অর্থাৎ উলঙ্গ করে কিন্তু তাদেরকে মাঠে দাবিয়ে বেরিয়েছিল। এরকমই কিন্তু হুঁশিয়ারি দিচ্ছে। বিগত দিনে হাসিনাকে, মানে হাসিনার মতো একজন ক্ষমতাধর, হাসিনার মতো একজন শক্তিশালী, বুঝতেই পারছেন কতটা শক্তিশালী ছিল, তার মাথার ভিতরে মানে এমন কোনো পোকা নেই যে ছিল না, যেই পোকাগুলো দিয়ে দেশে অশান্তি সৃষ্টি করে নিজে শান্তিতে থাকা যায়, নিজে ক্ষমতায় টিকে থাকা যায়, এরকম সকল প্ল্যান প্রোগ্রাম পোকা তার মাথায় কিন্তু ছিল। তারপরেও কিন্তু এই দেশ থেকে দাদা বাবুদের দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দুদিন আগে একটা খবর দেখলাম যে হাসিনা নাকি দাদা বাবুদের দেশে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করছে, ওখানে থেকে যেতে চান। আসলে যেখানকার মাল সেখানে থেকে যায় ভালো, এটাই স্বাভাবিক। ওখানে হয়তো উনি ও কথা বলবো না, ও কথা বললে অনেক কথা চলে আসবে। তো এবার আসুন, ভিডিও শুরুতে আপনারা একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখেছেন বা ফুটেজ দেখেছেন, সেখানে একজন বলতেছে যে হাসিনার যুগই ভালো ছিল, হাসিনা ফিরে আসলে দেশ ভালোভাবে চলবে।
আর একজন ক্ষিপ্ত হয়ে গেছে, কিরে হাসিনা আসলে ভালোভাবে চলবে মানে? ও হাফেজদেরকে মেরেছে, আলেম ওলামাদেরকে অপমান অপদস্থ করেছে, দেশে অশান্তি সৃষ্টি করেছে, শিক্ষার্থীদেরকে গুলি করে মেরেছে, আর ও আসলে ভালো হবে? তারেক রহমান নাই তো ভালো দেশ চালাতে পারছে না, ভালো কথা, আর কি দেশে মানুষ নাই? তো হাসিনাকে কেন ফেরত আসতে হবে? এ কিন্তু বেজে গেছে। মানে কিছু কিছু মানুষ আছে ভাই, যে আওয়ামী লীগ এবং বিএনপি এটাই বড় দল মনে করে, অন্য দলকে দলই মনে করে না। মানে মনে করে যে ভাই হাসিনা না এতে খালেদা জিয়া হয়তো এখন আর নেই, এখন মনে করে যে হয়তো হাসিনা ফেরত আসলে দেশ ভালো থাকবে, না এতে তারেক রহমান থাকলে দেশ ভালো চলবে। মানে এই দুইটা মানুষ ব্যতীত মনে হয় দেশের কোনো মানুষ নেই প্রধানমন্ত্রী হওয়ার মতো এবং দেশ ভালো রাখার মতো মনে হয় কোনো মানুষ নেই, এটা মানুষ মনে করে। এটা হলো ভুল ভাই, এই ভুলের কারণে দেশের আছে এই পরিস্থিতি। হ্যাঁ, দেশের আছে এই পরিস্থিতি, আর পরিস্থিতি কেমন সেটা আপনাদের খুব ভালো করে জানা। যে কথা বাড়াবো না, ভিডিওর শুরুতে যেহেতু অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, মূলত সেগুলো নিয়ে আজকে ভিডিওটি সাজানো এবং বিশ্লেষকদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে খুবই তথ্যবহুল আলোচনা করেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে কথা না বাড়ে একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। প্রধানমন্ত্রী আসলে সালাউদ্দিন সাহেবের হওয়া উচিত ছিল। অবাক করা বিষয়, গতকালকে সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে ছড়িয়ে পড়লো যে গুগলে সার্চ দিলে উইকিপিডিয়াতে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নয়, সালাউদ্দিন আহমেদ সাহেব। সোশ্যাল মিডিয়াতে দেখেছেন না? অবশ্য পরে ওনারা বলছেন এটা ভুল তথ্য। তথ্য ভুল হলেও বাস্তবতার সাথে মিল করে দেখেন, শতভাগ মিল আছে। আমরা সংসদ ভবনে দেখি মাননীয় প্রধানমন্ত্রী পুতুলের মতো উনি বসে থাকেন, উনি ডানে বামে তাকান না, উনি কোনো কথা বলেন না, বিরোধী দলের এমপিরা প্রশ্ন করলে উনি জবাব দেন না। 90টা বিল পাস হলে ওনার কোনো বক্তব্য নেই, উনি মাঝে মধ্যে ডানে বামে তাকায় হালকা করে টেবিলে থাপড়া দিয়ে মুচকি হাসি দেয়, আর বাইরে কোনো কাজ নাই। আইনের প্রশ্ন করলে সালাউদ্দিন আহমেদ সাহেব উত্তর দেয়, আবার তেলের খবর নিলে সালাউদ্দিন আহমেদ সাহেব উত্তর দেয়, প্রধানমন্ত্রীর জবাব সালাউদ্দিন আহমেদ সাহেব দেয়। তাহলে এই সমস্ত ভাগ দেখে তো বোঝা যায় যে প্রধানমন্ত্রী আসলে সালাউদ্দিন সাহেবের হওয়া উচিত ছিল। প্রধানমন্ত্রী মানে কি বোঝায়? সব মন্ত্রীর প্রধান, সব সমস্যার সমাধান। স্বরাষ্ট্রমন্ত্রী উনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে সন্তুষ্ট না, উনি হয়তো বা চাচ্ছিলেন আমি প্রধান হই। ভালো করে একটা কথা বোঝার চেষ্টা করবেন। তারেক রহমানকে বলি, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, বেগম খালেদা জিয়ার ছেলে, নীরবতা ভাঙুন। ওই ভারতের রেসিপি আর এজেন্ডা নিয়ে সালাউদ্দিন সাহেবের কথা মতো জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়ালে আপনার প্রতি মানুষের যেই ভালোবাসা ছিল এই ভালোবাসা ভুলণ্ঠিত হতে সময় লাগবে না। আমরা কোনো কিছু চাই না, একটা জিনিস চাই, এই জমিনে যেন জুলাইয়ের স্পিড, আমরা যে ছাত্র জনতা জীবন দিয়েছি সেই স্পিডের আলোকে জুলাই অনুযায়ী যেন এই দেশ চলে, এটাই জনগণের চাওয়া এবং পাওয়া। লড়াই পর্যন্ত আমাদের চলবে, আমরা থামবো না ভাই। জীবন তো অনেক গিয়েছে, যাক, জাতির জন্য আরো 2-4টা জীবন যাবে, আমারটা গেলেও আমি প্রস্তুত, কিন্তু মাঝখানে কোনো কম্প্রোমাইজ নাই। এক চুলও জনগণের অধিকার কেউ নিয়ে টান দিবে, সে যেই হোক, আমরা এক চুল পরিমাণ ইনশাল্লাহ ছাড় দেবো না। এইটা না, আরো যতগুলা কালকে কি জন্য ওয়াকআউট করেছে আপনারা দেখেছেন, এগুলা কি আমাদের দলীয় কোনো সাবজেক্ট? এটা জনগণের জীবনের সাথে, তার জীবনের সিকিউরিটির সাথে সম্পর্কিত। এই যে পুলিশের সদস্যবৃন্দ আছেন, তারাও তাদের নিজস্ব ডিপার্টমেন্টের সুবিচার পান না। আমরা সেগুলো নিয়েও কথা বলতে চেয়েছিলাম, আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি। আমরা এই কথা থামাবো না, সংসদের ভিতরেও বলবো, বাইরেও বলবো। তবে সরকার তার দায়িত্ব পালনে এবং জনগণকে দেওয়া তাদের যে ওয়াদা ছিল সেটা তারা লঙ্ঘন করেছে, অন্যায় করেছে, জনগণের উপর জুলুম করেছে, জনগণকে অপমান করেছে। আমরা সেই অপমানের প্রতিশোধ হাল্লা চিল্লা মারামারি করে নিব না, জনগণের অধিকার কঠোর আন্দোলনের মাধ্যমে আদায় করার মাধ্যমে নিব ইনশাআল্লাহ। দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব শিলং সালাউদ্দিনকে পদত্যাগ করতে হবে, এটা মেনে নেওয়া যায় না। ডক্টর ইউনূসের আমলে এমন ঘটনা ঘটলে বিএনপির লোকজনেই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাইতো, এখন আমরা স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ চাই। দর্শক, মব থামছে না, মব করে মানুষ মেরে ফেলা হচ্ছে, পীরদের মেরে ফেলা হচ্ছে, কিন্তু বিএনপি পরিস্থিতির লাগাম টানতে পারছে না। চাঁদাবাজি এক বিন্দু পরিমাণও থামাতে পারছে না, বরং চাঁদাবাজি এমন শিল্পে পরিণত হয়েছে, মানবিক ডাক্তার, হাজারো কিডনি প্রতিস্থাপনকারী এবং একটা বিরাট অংশে ফ্রি ডাক্তার কামরুল ইসলামের কাছেও চাঁদা চাইছে। কেউ নিরাপদ না, কোনো হুজুর, পীর, মসজিদের ইমাম, মসজিদ কেউ নিরাপদ না, কেউ স্বস্তিতে নাই। মসজিদে বিএনপির অশিক্ষিত পান্ডারা বাধা দেয় খতিবকে এবং সেখানে মব সৃষ্টি করে। এই মবের মূল্য, সংসদ হচ্ছে মবের মূল্য, কারণ সংসদে যা ইচ্ছা বিএনপি তা করছে, যে বিল মন চায় বাতিল করে, যে বিল মন চায় পাশ করে, এবং যে বিলের যে জায়গায় সংশোধন করতে মন চায় সংশোধন করে, কোনো জনগণের কাছে জবাবদিহিতা বা এরকম কোনো বালাই নেই, যা মন চায় সেটা করে। তো সংসদ হচ্ছে মবের মূল্য, আর বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে মবের মূল্য। ভয়াবহ মব হচ্ছে, কিন্তু বিএনপি সরকার টনক নড়ছে না, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের তো এগুলোর দিকে নজর নাই। তার নজর ওই শিলং থেকে কি শিখে এসেছেন, ৭২ সংবিধানের পক্ষে কি বলতে হবে ওই দিকে। ওই শিলংয়ে থাকা অবস্থায় যে শীট লিখেছেন, নোট করেছিলেন রয় ট্রেনিং এর সময়, ওই নোট মুখস্থ করে সংসদে ওই বিষয়ে বক্তব্য দেন, এর বাইরে কোনো কাজ তার নাই। এই জন্যই এই ভয়াবহ অবস্থা। ঠিক আছে, সালাউদ্দিন আহমেদকে সরিয়ে দেন, স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী কি করেন, আমরা ওয়েলকাম করবো। বিএনপি ক্ষমতায় স্বরাষ্ট্রমন্ত্রী তো আমাদের হবে না, বিএনপিরই হবে। আলতাফ হোসেন চৌধুরীর মতো ভালো লোককে করুন, গতিশীল লোককে করুন, যে তার আসল কাজে ফোকাস করতে পারবে, যার অভিজ্ঞতা আছে এবং যে অস্বীকারের এবং বাটপাড়ির রাজনীতি করবে না, যিনি দায় নিতে জানেন। দর্শক, এই সালাউদ্দিন আহমেদ দায়িত্ব নিয়ে বলেছিলেন
স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর, যে এখন থেকে দেশে কোনো মব চলবে না, জিরো টলারেন্স। অথচ আমরা প্রতিনিয়ত মব দেখছি, এবং এই মবগুলোর সাথে সামাজিকভাবে পাওয়ারফুল যারা, বিশেষ করে এই মুহূর্তে পাওয়ারফুল বিএনপি, তারাই জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মব হয়, শাহবাগে মব হয়, কুষ্টিয়ায় মব হয়, ময়মনসিংহে মব হয়, এখনো মাজারে হামলা হয়, এখনো বাউলদের উপর হামলা হয়, মাজারের গানের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়, এবং তার সাথে বিএনপির এসপিরাই জড়িত, অথচ এর বিরুদ্ধে কিছু করতে পারছে না। এটা তো মবের মূল্য। কুষ্টিয়ায় আস্তানায় ভাঙচুর, আগুন, পীরকে পিটিয়ে হত্যা। কোন দেশে আমরা বাস করছি? কোন অসভ্য দেশে, যে কোনো একটা দরবারে হোক, সেটা আমাদের কাছে ধর্মীয়ভাবে অগ্রহণযোগ্য দরবার, কোন দরবারে কথিত তৌহিদি জনতা বা কথিত লোক, ওটা খুঁজে দেখবেন সব বিএনপি। সে রামুর বৌদ্ধ মন্দিরে হামলার সাথে সবচেয়ে বেশি লোক জড়িত ছিল বিএনপির, তারপরে আওয়ামী লীগের, জামাতের কেউ ছিলই না। সামাজিকভাবে যারা পাওয়ারফুল তারা এই ধরনের ভাঙচুরের ঘটনা ঘটায়। ভাঙচুর করতে, হামলা করতে সামাজিক পাওয়ার লাগে, হত্যা করতে পাওয়ার লাগে। এটা কার আছে এই পাওয়ার? এটা বিএনপির লোকজন এখন আছে, তারা এই কাজ করছে। আর বিএনপির লোকজনের সাথে জড়িত যদি নাও থাকে, দেখেন এই তৌহিদি জনতা কারা জানেন? এই তৌহিদি জনতার একটা বিরাট অংশ কিন্তু বিএনপি করে, তার পাওয়ার ব্যবহার করে সে এলাকায় বলে ইসলামের পক্ষে আমি এই করি, শিখি, অথচ ইসলাম কিছুই বোঝে না। যদি বিএনপির লোক জড়িত নাও থাকে, এই যে কুষ্টিয়ায় আস্তানায় ভাঙচুর, আগুন, কথিত পীরকে পিটি হত্যা, এটা বিএনপির যে বিচারহীনতার সংস্কৃতি, যে মব করলে কোনো সমস্যা নাই বরং মবকে অস্বীকার করা হয়, তার থেকে এটা সৃষ্টি হয়েছে। মব করার সাহস মানুষ কখন পায়? যে মব করলে কিছুই হয় না, মব করলে বরং হিট হওয়া যায়, মব করলে বরং তাকে গ্লোরিফাই করা হয়, তার ভাব বাড়ে, দেখেছো আমি অন্য জায়গায় মেরে এসেছি, আমার নেতৃত্বে এই সেই হয়েছে। যদি এরকম হতো যে বিএনপির হোক আর যে হোক, মব করলে তাকে জেলে যেতে হবে, তাহলে এই ধরনের ঘটনা কেউ শাসন, আইন নিজের হাতে তুলে নিলে তাকে জেলে যেতে হবে। এরকম এটা যদি এস্টাবলিশ হতো সোসাইটিতে, তাহলে বিএনপি কিছুতেই, সাধারণ জনগণও কেউ এ ধরনের মব ঘটাতে সাহস পেত না। এখন দেখা যাচ্ছে যে থানা পুলিশকে বিএনপির মাধ্যমে ম্যানেজ করা যায়, এবং কোনো সমস্যা নাই, বিএনপির লোকজন প্রোটেক্ট করবে, তার অনুসারীরা মব ঘটায়। তো বিচারহীনতা এবং মবকে অস্বীকার করা, যেটা সালাউদ্দিন আহমেদ করছেন, তা থেকেই এই মবের মতো ঘটনা ঘটছে এবং প্রাণহানি ঘটছে। প্রত্যেক দিনে দেশে প্রচুর অপমৃত্যু থাকে, অ্যাক্সিডেন্টের মৃত্যু, এই সেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেও ঠিক নেই। ডাক্তার কামরুলের কাছে যদি চাঁদা চায়, তাহলে বুঝবেন যে কার কাছে চাঁদা চায় না, সবার কাছে চাঁদা চায়। আর খুব কম বিষয়ে পত্রিকায় আসে, বেশিরভাগই গোপনে এটা হজম করে অনেকে, এবং নীরব নিবৃত্ত চাঁদা দিয়ে দেয়, এই সংখ্যাটাই বেশি। প্রচুর চাঁদাবাজি চলছে। অথচ এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইঙ্গিত দিয়েছিল, বন পরিবেশ মন্ত্রী বলেছিল যে অপারেশন ক্লিন হার্ট চালানো হবে। কই অপারেশন ক্লিন হার্ট? কোথায় আপনার চাঁদাবাজদের বিরুদ্ধে অপারেশন, অপরাধীদের বিরুদ্ধে অপারেশন করতে পারছেন না তো আপনি? এই যে বিচার করছেন না, কোনো অপারেশন চালাচ্ছেন না, এবং দলীয়ভাবে অপরাধী পুষছেন, যার ফলে মব সংগঠিত হয়। অতএব দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করতে হবে। কারণ এই ধর্মীয় স্থাপনায় হামলা, পীরদেরকে হত্যা করা, এর বড় ওই স্বরাষ্ট্র উপদেষ্টা থাকবে, মন্ত্রী থাকবে, এটা তো হতে পারে না। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় নামক স্থানে গড়ে ওঠা এক পীরের আস্তানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দেখেন, এখানে কিন্তু ধর্মীয় সুন্নাত এবং বেদাত নিয়ে আমরা কোনো আলোচনা করছি না, এখানে আলোচনা করছি মব নিয়ে, আইন নিজের হাতে তুলে নেওয়া নিয়ে, এবং বিএনপি সরকার ব্যর্থতা নিয়ে যে তার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। এই কারণে আস্তানার প্রধান আব্দুর রহমান ওরফে শামীম নিহত হয়েছেন, এ সময় আরো 3 জন আহত হয়েছেন। মানে যারা সংখ্যালঘু ধর্মচর্চাকারী, তাদের এদেশের বেঁচে থাকার অধিকার নাই, বিএনপি তাদের জীবনে নিরাপত্তা দিতে পারে নাই। অথচ এই ধরনের মৃত্যুর ঘটনা ইউনূসের আমলে হলে ইউনূসের 14 গোষ্ঠী এতক্ষণ উদ্ধার করতো, আর বিএনপির আমলে এই ধরনের ঘটনা ঘটে, পীরকে হত্যা করা হয়, বিএনপি দখলকৃত মিডিয়াগুলো কোনো কথা বলে না, সরকারকে জবাবদিহিতার মুখে আনতে চায় না যে আপনারা মব থামাতে কি করছেন, এই প্রশ্ন করছে না। এই ঘটনায়, এই হামলা ঘটনায় আস্তানা প্রধান আব্দুর রহমান ওরফে শামীম নিহত হয়েছেন, এই সময় আরো 3 জন আহত হয়েছেন। কোরআন শরীফ অবমাননার অভিযোগে কেন্দ্র করে এই হামলা ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছে। আইন নিজের হাতে তুলে নিয়ে তো আপনার কাজ না। স্থানীয়রা জানান, শনিবার 11 এপ্রিল সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে কথিত পীর শামীমকে একটা অনুষ্ঠানে কোরআন শরীফ সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিতে দেখা যায় বলে অভিযোগ। ঠিক আছে, শামীম খারাপ, ওই পীরের দরবার খারাপ, এরা সবাই গাঁজাখোর, সব মেনে নিলাম, কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে তাদেরকে ধরা হবে কেন? ধরতে হলে পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষাকারী বাহিনী ধরবে। এক কথায় যদি বলি, বিএনপি পরিস্থিতি সামাল দিতে পারছে না, মব থামাতে পারছে না। ওনার হাসপাতালটাকে উনি যেহেতু সংসার মনে করে, সবাই খাবার দাবার, এখানে অ্যারেঞ্জমেন্ট এবং থাকার ব্যবস্থাও আছে। এখন এই খাবার দাবার যে সাপ্লাই দেয়, ওই লোকটাকে সরায় আরেকটা লোক এখানে আইসা দাবি করছে যে আমাকে এই দায়িত্বটা দিতে হবে। এই ঘটনা শুরু হয়েছে কবে থেকে জানেন? 5ই আগস্ট থেকে। হ্যাঁ, 24-এর 5ই আগস্ট থেকে ডাক্তার কামরুল হাসান স্যার বলতেছে, গত 2 বছর আমি ঠিক মতো ঘুমাইতে পারি না। কত বড় কথা!
উনি বলতেছে আমি গত 2 বছর যাবত ঘুমাইতে পারি না এই লোকটার কারণে। এই লোকটা হচ্ছে একটা বড় দলের কর্মী। এই লোক বলতেছে তাকে দিতে হবে এই খাবার দাবারের সমস্ত কিছু দায়িত্ব, কিন্তু দিতে চাইছিল, কিন্তু উনি যে বিলটা দেয় ওইটা পুরো ডাকাতি ভাই। হ্যাঁ, 10 টাকার জিনিস 15 টাকা দিয়ে ওনার কাছ থেকে কিনতে হবে, উনি এই দাবি কইরা বসে। যাই হোক, এই অশান্তির ভিতর দিয়ে এই পথ চলতেছিল। এর মধ্যে চলে আসলো নির্বাচন। নির্বাচনের পরে সেই গুন্ডা ঈশা এখন দাবি করতেছে আমাকে 5 লাখ টাকা দিতে হবে, ক্যাশ টাকা চায়, একে মারে ওকে ধরে। মাঝে মাঝে আইসা হাসপাতালের সামনে লোকজন নিয়ে স্লোগান দেয়। এই হাসপাতালের ভিতরে আওয়ামী লীগের সব দালালরা থাকে, এই হাসপাতালের মালিক আওয়ামী লীগের দালাল, এইসব বলে স্লোগান দেয়। চিন্তা করেন উনি মানুষের কি চিকিৎসা করবে, উনি অস্থির হয়ে যাইতেছে। কিন্তু উনি কি থাইমা ছিলেন? না, উনি সবাইকে জানাইছে। উনার বন্ধু বান্ধব আছে অনেক জায়গায় ভাই, আর্মি তো আছে, পুলিশও আছে, উনি ওদেরকে জানাইছে। তারপর উনি লিখিতভাবে আবার আর্মিকে জানাইছে, আবার পুলিশকে জানাইছে, জিডি করছে, বহু চেষ্টা করছে। গত 1-1.5 মাসে তো ওই গুন্ডা আরো অস্থির হয়ে গেছে, ভিতরে ঢুকা যায়। আপনারা দেখেন ভাই, সিসিটিভির ফুটেজ আছে, তার ভয়ও শোনা যাচ্ছে, কেউ থামাইতে পারে না। তো দেখেন, এটা যখন ভাইরাল হয়ে গেল, এরপর আমরা কি দেখলাম, যুব দলের 2 জন বড় নেতা ওইখানে গেছে এই ব্যাপারটা জানার জন্য। থ্যাঙ্কস জানাই তাদেরকে, তারা গেছে, কিন্তু তারা যায় বলছে ওই কর্মী তাদের দলের কেউ না। এখন এখানে আমার প্রশ্ন, এই যে 2 জন নেতা গেল ওইখানে, 2 জন নেতা কেন যাবে? এত বড় ঘটনার পর ডাক্তার কামরুল হাসান স্যার যদি নিরাপত্তা না পায়, গরিবের বন্ধু এমন একটা মানুষ ভাই, দেখেন যারা চিকিৎসার জন্য আসে তাদেরকে বাইরে খাইতে দেয় না। বাইরে খাইতে গেলে ভাই 3 বেলায় 800-900 টাকা লাগবে, ওইখানে 200 টাকা দিয়ে আপনি 3 বেলা খাওয়া পাবেন। ওই ব্যবস্থা উনি করছে। কতটা মানবিক মানুষ! এই মানুষটার কাছে যায় কিভাবে চাঁদা চায়, যে চাঁদা চায়, আবার তার জন্য দলের নেতারা যায় কেন কথা বলবে? ওইখানে তো যাবে পুলিশ, ওই এলাকার পুলিশ যাবে, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যাবে, নাহলে হোম মিনিস্টার নিজে যাবে, তাই না ভাই? দলের নেতা যাবে কেন? এখানে তো চাঁদাবাজির ঘটনা, এখানে তো হুমকি, জীবন হুমকির মুখে। তো চাঁদা না দিলে মাইরা ফেলতে পারে। তো এরকম ঘটনা তো ঘটতেছে, তারপরেও কেন এখানে দলের নেতা যায় মীমাংসা করতে হবে? পুলিশ প্রশাসন কোথায়? ওইখানে কিন্তু কামরুল স্যার নিজে বলছে, সবাই কাছে আমি গেছি, পুলিশ যেন কেমন কেমন করে, অর্থাৎ পুলিশ ধরতে ভয় পায়। পুলিশকে ফোন দেওয়া, একে ফোন দেওয়া, আমার বন্ধু ব্রিগেডিয়ার জেনারেলকে ফোন দিলাম। আমি এলাকার শেরেবাংলানগর যে আর্মির যে ক্যাম্প ছিল সেখানে জানাইছি, পুলিশে জিডি করছে, আগেই জিডি করা আছে ওর নামে। তারপরে ওই পুলিশই একমাত্র আসছে আমাদের কাছে, কিন্তু ওকে ভয় পায় নাকি ওর সঙ্গে যে ধরা কিংবা ওকে যে নিয়ে যাওয়া, এগুলো কিছুই করে নাই। তারা বেশ ভীত সন্ত্রস্ত। আমার কাছে মনে হয় দে নট অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন, যে সে একটা রিসার্চ করতেছে, এই করতেছে, সেটা ধরতে যায় না। কি কারণ আমি জানি না। অর্থাৎ পুলিশ ধরতে ভয় পায়। ওই যে নির্বাচিত সরকার আসলে সব ঠিক হয়ে যাবে, আমরা বলছি সব ঠিক হয়ে যাবে নির্বাচিত সরকার আসলে, কিন্তু নির্বাচিত সরকার আসার পর সব তো ঠিক হয় নাই। আপনারা কাকে ভয় পাইতেছেন? কেন ভয় পাইতেছেন? ওইখানে দলের নেতারা যায় কেন মীমাংসা করবে? দেশের আইন কানুন নাই, আপনারা নাই। কত লজ্জার কথা, তাই না? প্রবাসী ভাই বোনরা দেখতেছে, অনেকে আমাকে ফোন দিছে, ভাই দেশে কি কোনো আইন কানুন নাই? এখানে দলের নেতা যায় কেন মীমাংসা করবে? আইন কানুন কোথায়? প্রশাসন কোথায়? কাউরই তো খুঁজে পাইতেছি না। এটা কেমন হইলো ঘটনা? ওই আসামিটা ধরা পড়ছে কিনা আমি জানি না, জানার বিন্দু মাত্র আগ্রহ নাই। কারণ কি জানেন? ও ধরা পড়ার পর কি হবে? ওকে নিয়ে যাবেন, ওর জন্য কালো কোট পয়রা কেউ না কেউ তো দাঁড়ায় যাবে, এক এক জায়গায় 10 জন দাঁড়ায় যেতে পারে। হয়তো ওকে এখন জেলে ঢুকাবে, কারণ এটা ভাইরাল হয়ে গেছে। তো কিন্তু 2 মাস পর এটা কে মনে রাখবে? ও কখন বাইরে আসবে কেউ জানে? আবার বাইরে এসে যে ডাক্তার কামরুল স্যারকে আবার হুমকি দিবে না, বা তার জীবনকে হুমকির মুখে ফেলবে না, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। সবই তো ভাই টাকা পয়সার খেলা, টাকার গোলাম তো সবাই। কিন্তু এই সিস্টেমটাই তো বন্ধ করা উচিত ছিল, এখনই তো বন্ধ করা উচিত। বন্ধ করা সোজা সিস্টেম ভাই। যাদের কাছে অভিযোগ করছে তারা কোনো অ্যাকশন কেন নিল না? কেন ওই লোকটাকে ধরলো না? উনি যে বলতেছে পুলিশ যেন কেমন কেমন করে, তাকে ধরতে চায় না, কেন এই কথা বললো? ওই পুলিশকে জবাবদিহির মধ্যে আনতে হবে। হ্যাঁ ভাই, ওই পুলিশকে জবাবদিহির মধ্যে আনতে হবে। 2 বছর যাবতই তো ভাই এই চাঁদাবাজির ঘটনা চলতেছে। 2 বছর পর ভাইরাল হওয়ার পর আজকে সবাই অ্যাকশন নিতেছেন, সবাই এটা নিয়ে কথা বলতেছেন, আমিও কথা বলতেছি। না জানলে তো কথা বলতে পারতাম না। আর এই সোশ্যাল মিডিয়া আছে বলে জানতে পারছি। সোশ্যাল মিডিয়া না থাকলে হয়তো এই ঘটনা প্রকাশই পাইতো না। এই যে ডাক্তার কামরুল হাসান সাহেব, ওনাকে যে আঘাতটা দেওয়া হলো, ওনাকে যে কষ্টটা দেওয়া হলো, এটা কোন পর্যন্ত যাবে জানেন? বর্তমানে যে সুশীল সমাজ আছে, এই সুশীল সমাজের ভিতরে যায়, বিবেকে যায় বাড়ি খাইবো। তো দেখবেন সুশীল সমাজ মুখ খুলবে, অলরেডি মুখ খোলা শুরু করছে। মানুষের তো বিবেক আছে, আর যার বিবেক আছে সে তো সত্যি কথাটা বলবেই। আর এভাবে বলতে বলতে আপনাদের ইমেজটা কোথায় গিয়ে পৌঁছাবে বা কোথায় গিয়ে পৌঁছাইছে, এটা আপনারা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, সংসদ ছেড়ে দেন অন্যদের হাতে। সংসদে কথা বলার আরো অনেক মানুষ আছে, বিজ্ঞ মানুষ আছে। আপনি আইন শৃঙ্খলা ঠিক করেন। চারিদিকের অবস্থা ভালো না, চারিদিকের অবস্থা ভালো না। আজকেও দেখলাম কুষ্টিয়ার দিকে একটা মাজার ভাঙচুর হইতেছে, শোনা গেছে ওইখানে একজনের মৃত্যু হয়েছে। জানি না এর পরের ঘটনা। এরকম মব চারিদিকে আবার শুরু হয়েছে, এগুলা থামাইবার ব্যবস্থা করেন, না হলে তো আপনাদের বদনাম হয়ে যেতেছে। তো ভাই দেখেন, 16 বছর ছিল স্বৈরা শাসক,
ওদের চাঁদাবাজও ছিল, কিন্তু ওদের দলের মধ্যেও চাঁদাবাজ ছিল, কিন্তু ওরা এতটা জ্ঞান রাখে কোথায় চাঁদা চাইতে হবে আর কোথায় চাঁদা চাইতে হবে না। কিন্তু দেখেন এই দলের কাছে সে জ্ঞানটুক পর্যন্ত নাই, একজন মানবিক ডাক্তারের কাছে যায় চাঁদা চাইতেছে, যার জন্য আজকে এত আলোচনা। ওই আসামিকে ধরলেই কিন্তু আলোচনা শেষ হবে না। ওই যে আমি যেটা বলছি, পুরো সিস্টেমটাকে ভাঙতে হবে। দলীয়করণ আর করেন না ভাই। গত সরকার এই পুলিশ প্রশাসনকে দলীয়করণ কইরা এমন এক জায়গায় পৌঁছায় দিছে, এখন দেখবেন যে কোনো জায়গায় একটা বাইক নিয়ে গেল, ঝগড়া লাগলে মানুষ না পুলিশের দিকে খেপা যায়, পুলিশের সাথে খারাপ ব্যবহার করে, তার আগের ইমেজটা ফিরে আনতে পারতেছে না। আবার যদি দেখে এরকম ঘটনা যে পুলিশের কাছে যায় যে একজন মানবিক ডাক্তারও পুলিশের কাছ থেকে কোনো হেল্প পাচ্ছে না, তাহলে কি মেসেজ যাচ্ছে পুরা দেশে, এটা একবার চিন্তা করেন। আর দেশের মানুষ যদি অশান্তিতে থাকে, আপনারা শান্তিতে সরকার চালাতে পারবেন? আপনারা নিজেরাই চিন্তা করেন। আমার প্রশ্ন থাকলো, আর কিছুই বলার নাই, শুধু এইটুকু বলবো, আল্লাহ তাআলা যেন সবাই মনের মধ্যে একটা রহম দিয়ে দেয়, দেশে যেন শান্তি আসে, এরকম চিন্তা ভাবনা যেন উপরওয়ালা সবার মাথার মধ্যে দিয়ে দেয়, মগজের মধ্যে যেন ঢুকাইয়া দেয়। হ্যাঁ ভাই, আগামীকাল সকালে উঠাই যেন ওরা বলে, হ্যাঁ আমরা রাজি আছি, যা আমরা কথা দিছি সে কথাগুলো রক্ষা করুন। এমন একটা চমৎকার ঘটনা যদি ঘটাই দিতে পারতো সরকার, খুবই ভালো হইতো, তাই না? যাই হোক, কল্পনা করতে অসুবিধা কি? দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।